আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি স্নাতক প্রথম বর্ষের জন্য একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মাহবুবা খাতুন, প্রভাষক অর্থনীতি, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। আজকে আমি যে ক্লাসটি করব সেটি হচ্ছে স্নাতক প্রথম বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত ব্যষ্টিক অর্থনীতি এর কিছু বিষয় নিয়ে। আর ব্যষ্টিক অর্থনীতির যে বিষয়গুলো আজকে আমি আলোচনা করব সেগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায় চাহিদা এবং যোগান থেকে। এবং এই চাহিদা এবং যোগান থেকে আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে বাজার ভারসাম্য নির্ধারণ প্রক্রিয়া এবং বাজার ভারসাম্য দামের উপর চাহিদা এবং যোগানের হ্রাস বৃদ্ধি কি বদলে কী প্রভাব পড়বে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমি আজকে আলোচনা করব বাজার ভারসাম্য, মার্কেট ইকুইলিব্রিয়াম নিয়ে। তো প্রথমে আমরা জানি যে ব্যষ্টিক অর্থনীতিতে বাজার ভারসাম্য ধারণাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে থাকে। এখানে বাজার ভারসাম্য এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়াম শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ থেকে। একটি হচ্ছে আক্স এবং অপরটি হচ্ছে লিব্রা। এই দুটি শব্দ থেকে আক্স এবং লিব্রা, যেখানে উকার শব্দের অর্থ হচ্ছে সমান এবং লিব্রা হচ্ছে স্থিতি বা সমভার। এই দুটা শব্দ থেকে এসেছে। তাহলে শাব্দিক অর্থে ইকুইলিব্রিয়াম শব্দটির অর্থ হচ্ছে সমানভাবে, ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য শব্দটির অর্থ হচ্ছে সমানভাবে স্থিত অবস্থা। এখন এই সংজ্ঞাটা অর্থনীতিতে এভাবে দেওয়া যেতে পারে যে অর্থনীতিতে ভারসাম্য বলতে আমরা এমন এক অবস্থাকে বুঝব যেখানে দুই বা ততোধিক পরস্পর বিরোধী শক্তি বা চলকসমূহ এমন এক অবস্থায় উপনীত হবে যে ওই অবস্থা থেকে তাদের কোনো শক্তিরই আর সরে যাওয়ার কোনো ইচ্ছা বা প্রবণতা থাকে না। তাহলে এই সংজ্ঞাটাকে আবারই অধ্যাপক লাইবাফোসকে এভাবে বলেছেন যে যে অবস্থা হতে পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না তাকেই ভারসাম্য বলে। তাহলে এটুকুই হচ্ছে আমার বাজার ভারসাম্য। এখন আমরা আলোচনা করব বাজার ভারসাম্য নির্ধারণটা, অর্থাৎ বাজার ভারসাম্য নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা এবং যোগান এর সমতাস্থলে ভারসাম্য নির্ধারিত হয়। অর্থাৎ যে বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে সেখানে ভারসাম্যটা নির্ধারিত হবে। এখন কোনো কারণে বাজারে যদি চাহিদার পরিমাণ বেশি থাকে কিন্তু যোগানের পরিমাণ কম থাকে তাহলে ওই বাজারে দ্রব্যের দামটা বৃদ্ধি পায়। অর্থাৎ চাহিদা গ্রেটার দেন যোগান হলে দামটা বৃদ্ধি পাবে। আবার যদি কোনো কারণে যোগান বেশি হয় এবং চাহিদা কম হয় তাহলে দ্রব্যের দাম হ্রাস পাবে। এই কথাটা আমরা আরেকটু উল্টাভাবে এভাবেও বলতে পারি, যদি বেশি কোনো দ্রব্যের যোগানটা, যখন কোনো দ্রব্যের দামটা বেশি থাকবে তখন আবার বিক্রেতা তার যোগান বৃদ্ধি করতে চাইবে। আবার যখন কোনো দ্রব্যের দামটা কম থাকবে তখন একজন বিক্রেতা তার যোগানটা হ্রাস করতে চাইবে। ফলে কোনো অবস্থাতেই দামটা স্থির হতে পারে না। অর্থাৎ এই রকম ক্রেতা এবং বিক্রেতা দুজনের দর কষাকষির ফলে দ্রব্যের দামটা একটা স্থির দামে উপনীত হতে পারে না। সেই ক্ষেত্রে চাহিদা এবং যোগানের ক্ষেত্রে আমি আরেকটি কথা তোমাদের উদ্দেশ্য বলে নিতে চাই যে চাহিদা একজন ক্রেতার দিক থেকে আসবে চাহিদাটা এবং বিক্রেতার দিক থেকে আসে যোগানটা। ফলে দামটা কিভাবে নির্ধারিত হয়? ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির ফলে।
ফলে এখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনে দর কষাকষি করে এবং এই দর কষাকষির এক পর্যায়ে চাহিদা এবং যোগানের সমতাস্থলে দ্রব্যের দামটা নির্ধারিত হয়। অর্থাৎ যেখানে একটি সাধারণ দামে বা চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেখানে দামটা নির্ধারিত হয়। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির ফলে যেখানে চাহিদা এবং যোগান সমান হয়ে যাবে সেখানে একটা সাধারণ দাম স্থির থাকবে এবং ওই দামটাই সকলে মেনে নেবে এবং এটাকে বলা হয় থাকে ভারসাম্য দাম এবং ওই দামে যে পরিমাণ দ্রব্য নির্ধারিত হয় সেটাকে বলা হয় থাকে ভারসাম্য দ্রব্যের পরিমাণ। এখন এই বিষয়টা আমরা চিত্রের সাহায্যে দেখব। এখানে চিত্রে ভূমি অক্ষে x অক্ষে দ্রব্যের পরিমাণ দেখাবো এবং লম্ব অক্ষ y অক্ষে দাম দেখাবো। এখানে ডি হচ্ছে আমার চাহিদা রেখা এবং এস হচ্ছে যোগান রেখা। তাহলে আমি আগে বলছিলাম চাহিদা রেখা এবং যোগান রেখা যেখানে মিলিত হবে বা যেখানে সমান হবে সেখানে দ্রব্যের দামটা নির্ধারিত হবে। তাহলে এখানে ডি চাহিদা রেখা এবং এস যোগান রেখা পরস্পর ই বিন্দুতে সমান হয়েছে, অর্থাৎ ই বিন্দুতে চাহিদা সমান সমান যোগান। ফলে এখানে যে দামটা নির্ধারিত হয়েছে ওপি, এটা হচ্ছে আমার ভারসাম্য দাম ওপি এই পরিমাণ, আর দ্রব্যের পরিমাণ হচ্ছে ও কিউ, এটা হচ্ছে আমার ভারসাম্য দ্রব্যের পরিমাণ। তাহলে আমি বিষয়টা সুন্দর করে এভাবে বলতে পারি যে এখানে ডিডি হচ্ছে চাহিদা রেখা এবং এস হচ্ছে যোগান রেখা এবং তারা পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এই বিন্দুতে চাহিদা সমান যোগান। অর্থাৎ এখানে তাহলে ভারসাম্য দাম হচ্ছে ওপি এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে ও কিউ। অর্থাৎ এই বাজারে এখানে ওপি দামটা সকলেই ক্রেতা বিক্রেতা উভয়ই মেনে নেবে এবং ও কিউ পরিমাণ দ্রব্য ক্রয় এবং বিক্রয় হবে। এখন এই বিষয়টাকে আরও পরিষ্কারভাবে যদি আমরা বলতে চাই যে এখন এই ওপি দাম ছাড়া কোনো কারণে যদি বাজারে দামের পরিমাণটা বেড়ে ওপি 1 হয় তাহলে কি হবে? অর্থাৎ ওপি 1 হলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপি 1 হলে আমাদের চাহিদার পরিমাণটা হচ্ছে এই P1 M1 পরিমাণ। চাহিদা ডি সমান তোমাদের বোঝানোর জন্য আমি একটু দেখাই দিচ্ছি P1 M1 এবং আমার যোগান হচ্ছে এই সম্পূর্ণ অংশটা এর সমান হচ্ছে P1 N1। তাহলে আমার এই যে মাঝখানের অংশটুকু মানে যোগান, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে যোগান বেশি চাহিদা কম, অর্থাৎ এই বেশি যোগানের পরিমাণটা হচ্ছে M1 N1, এই বেশিটুকু হচ্ছে আমার M1। তাহলে এই OP1 দামে আমার যে অতিরিক্ত যোগানটা আছে M1 N1 এই পরিমাণ যোগান অবিকৃত অবস্থায় থেকে যাবে। ফলে বিক্রেতা এখন কি করবে? বিক্রেতা এই OP1 দামটা বাজারে রাখবে না, দামটা সে কমিয়ে দেবে এবং ওই পর্যন্ত কমাবে যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। তাহলে আমার দামটা কোথায় চলে আসবে? OP-তে। এখন আমরা দেখব যে দাম কমে গেলে কি হবে। তাহলে এখন কোনো কারণে দামটা যদি ওপি থেকে হ্রাস পেয়ে OP2-তে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে OP2-তে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে যোগানের পরিমাণ হচ্ছে P2 M2 পরিমাণ, যোগান S হচ্ছে P2 M2 এবং চাহিদা D হচ্ছে P2 N2। অর্থাৎ এখানে আমার চাহিদাটা বেশি যোগানটা কম। ফলে একজন বিক্রেতা আবার এই দামটাতে যেহেতু চাহিদা বেশি থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা জানতাম আগে যে চাহিদা বেশি হলে দ্রব্যের দামটা বিক্রেতা কী করবে? বাড়ায় দিবে। ফলে সে আবার দামটা OP2 থেকে উপরের দিকে নিয়ে যাবে, অর্থাৎ দামটা ওই পর্যন্ত যাবে যেখানে চাহিদা এবং যোগান সমান হবে। কারণ আমরা আগেই বলেছি বা আমরা জানি যে চাহিদা এবং যোগানের সমস্যাস্থলে ভারসাম্যটা নির্ধারিত হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পি বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়। ফলে আমাদের এই ওপি দামটাই হচ্ছে ভারসাম্য দাম এবং ওকিউ পরিমাণ দ্রব্যটাই হচ্ছে ভারসাম্য দ্রব্যের পরিমাণ। এখন আমরা আলোচনা করব ভারসাম্য দামের উপর চাহিদার পরিবর্তন প্রভাব। অর্থাৎ এখানে চাহিদাটার দুইটা প্রভাব আমরা দেখব, একটা হচ্ছে চাহিদা বৃদ্ধির প্রভাব, অন্যটা হচ্ছে চাহিদা হ্রাস প্রভাব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব চাহিদা বৃদ্ধির প্রভাব। যে চাহিদা বৃদ্ধির প্রভাব
ক্ষেত্রে কী ঘটবে সেটা একটু বলে নেই। যে আমরা সাধারণভাবে আগে যে জিনিসটা জানি যে যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেখানে ভারসাম্য অর্জিত হয়। তাহলে এখানে চিত্রে আমরা দেখতেই পাচ্ছি যে ডিডি হচ্ছে চাহিদা রেখা এবং এসএস হচ্ছে যোগান রেখা। তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ই বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে, ফলে ভারসাম্যর দাম হচ্ছে OP নট এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে OQ। তাহলে এখন আমরা দেখব চাহিদা বৃদ্ধির প্রভাবটা। যে চাহিদা বৃদ্ধির প্রভাবটা কী? তাই আমরা জানি চাহিদা বৃদ্ধির প্রভাব মানে এখানে চাহিদা রেখাটা স্থানান্তরিত হবে, অর্থাৎ চাহিদা রেখা একবার ডান দিকে যাবে, একবার বামে আসবে। তো যেহেতু প্রথমে আমি বৃদ্ধির প্রভাব দেখব, তাই আমি বলবো যে চাহিদা রেখাটা ডানে সরে যাবে। আর ডানে সরে যাওয়া মানে তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু সহজ করে বলি, উপরের দিকে চলে যাবে। তাহলে চাহিদা রেখা যদি ডানে সরে যায় তাহলে ভারসাম্যের ক্ষেত্রে কী পরিবর্তন হবে সেটা একটু দেখব। তাহলে আমি প্রথমে বলছি যে এখানে ডিডি চাহিদা রেখাটা ডানে স্থানান্তরিত হলো, ফলে ডিডি স্থানান্তরিত হলে নতুন চাহিদা রেখা পেলাম আমরা D1 ফলে এখানে আগের যে ভারসাম্য বিন্দুটা ই ছিল সেটা আর থাকবে না, নতুন একটা ভারসাম্য বিন্দু লাগবে, আর সেটা হচ্ছে E1। ফলে আমার দ্রব্যের দাম কি হবে? তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে আমার তাহলে এই নতুন আগের ভারসাম্য বিন্দু এটা থাকবে না, স্থানান্তরিত হয়ে নতুন ভারসাম্য বিন্দু হবে E1। এই নতুন ভারসাম্য বিন্দু হলে আমাদের এই আগের যে OP দামটা ছিল সেই দামটাও থাকবে না, অর্থাৎ দামটা বেড়ে হয়ে যাবে OP1। এবং অন্যদিকে দ্রব্যের পরিমাণ OQ নট থেকে বেড়ে হয়ে যাবে OQ1। তাহলে এখন আমরা এই বিষয়টা কিভাবে বলতে পারবো যে আমাদের চাহিদা রেখা বৃদ্ধির ফলে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হবে, ফলে নতুন চাহিদা রেখা হবে D1। আমরা নতুন ভারসাম্য বিন্দু পাবো E1, ফলে আমরা নতুন দাম পাবো OP1 এবং দ্রব্যের পরিমাণ পাবো OQ1। তাহলে আমরা বলতে পারি এভাবে যে চাহিদা বৃদ্ধির প্রভাবটা কি হবে। যে চাহিদা বৃদ্ধির প্রভাব হবে যদি কোনো কারণে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয়, তবে একই সাথে ওই দ্রব্যের দাম এবং দ্রব্যের পরিমাণ উভয়ই বৃদ্ধি পাবে। তাহলে এখন আমরা আলোচনা করব চাহিদা হ্রাস প্রভাব। অর্থাৎ চাহিদা রেখা হ্রাস মানে এখানে চাহিদা রেখাটা বামে সরে আসবে, আর বামে সরা মানে হচ্ছে তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি বলতেছি যে বামে সরা মানে হচ্ছে চাহিদা রেখাটা নিচে চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? নিচে সরে আসলে নতুন চাহিদা রেখা পাইলাম আমরা D2। তাহলে এই ক্ষেত্রে আগের যে ভারসাম্য বিন্দু ই ছিল এটা আর থাকবে না, ফলে আমার নতুন ভারসাম্য বিন্দু হয়ে যাবে E2 এবং একই সাথে আমার কি হচ্ছে দামটাও কমে যাবে। তাহলে এই চিত্রটা ব্যাখ্যা আমি এভাবে দিব যে আমাদের চাহিদা হ্রাসের ফলে চাহিদা রেখা বামে সরে আসবে, অর্থাৎ বামে সরে আসলে আমি নতুন চাহিদা রেখাটা পাই D2। ফলে আমার নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে E2। এখন এই ক্ষেত্রে তাহলে আমার দামটা কি হচ্ছে? আমাদের ভারসাম্য দাম OP নট থেকে কমে হবে OP2 এবং দ্রব্যের পরিমাণ OQ নট থেকে কমে হবে OQ2। তাহলে আমরা কি বলতে পারি চাহিদা হ্রাস প্রভাবটা কী হবে? যে কোনো কারণে যদি দ্রব্যের চাহিদা হ্রাস পায় তবে একই সাথে দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণ উভয়ই কমে যাবে। তাহলে এখন আমরা আলোচনা করব ভারসাম্য দামের উপর যোগানের পরিবর্তন প্রভাব। অর্থাৎ এখানে আমরা চাহিদা রেখাটাকে স্থির রাখবো, কেবল যোগান রেখাটাকে পরিবর্তন করব। অর্থাৎ যোগান রেখাটাকে একবার বৃদ্ধি করব, একবার হ্রাস করব, এবং এই যোগান হ্রাস বৃদ্ধির ফলে ভারসাম্য দামের উপর কী প্রভাব ফেলবে সেটা দেখব। তাহলে প্রথমে আমি দেখব যোগান বৃদ্ধির প্রভাব। অর্থাৎ যোগান বৃদ্ধির ফলে যোগান রেখাটা কোন দিকে যাবে। তাহলে আমি আগে বলছিলাম যে বৃদ্ধি মানে ডানে, হ্রাস মানে বামে। তাহলে ওইখানে যেহেতু চাহিদা রেখার সমূহ বৃদ্ধি মানে ডানে ছিল উপরে, আর এখানে ডানে হবে নিচে। তাহলে আমরা এভাবে বলবো যে চাহিদাটা স্থির থেকে যদি যোগান বৃদ্ধি পায় তাহলে যোগান রেখা ডানে সরে যাবে। ডানে সরে যাওয়া মানে যোগান রেখা নিচের দিকে যাবে।
তাহলে আমাদের এখানে আমি আরেকটু বলে নিই, এখানে ডিডি হচ্ছে চাহিদা রেখা, এস হচ্ছে যোগান রেখা এবং ভারসাম্য হচ্ছে ই বিন্দুতে এবং দাম হচ্ছে ওপি এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে ওকিউ। তাহলে আমার নতুন যোগান রেখাটা কি হচ্ছে, বৃদ্ধির ফলে নতুন যোগান রেখা এস থেকে স্থানান্তরিত হয়ে হবে S1। তাহলে এই যে আমার ভারসাম্য বিন্দু, আগে ই বিন্দু ছিল, এই বিন্দুটা আর থাকবে না, এখন এখানে নতুন ভারসাম্য বিন্দু লাগবে, সেটা হচ্ছে U1। তাহলে আমার কি হবে, নতুন ভারসাম্য দাম হবে। নতুন ভারসাম্য দাম হচ্ছে OP1 এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে OQ1। তাহলে এখানে আমি কি বলতে পারি যে আমার নতুন ভারসাম্য দাম হচ্ছে OP1 এবং দ্রব্যের পরিমাণ হচ্ছে OQ1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যোগান বৃদ্ধির ফলে আমাদের দাম নতুন ভারসাম্য বিন্দু পাই আমরা, এইখানে হবে U1 এবং এখানে যে দামটা, সে দামটা ওপি থেকে কমে হয়ে যায় OP1, কিন্তু দ্রব্যের পরিমাণটা আমার কি হচ্ছে, OQ থেকে বেড়ে হয়ে যাচ্ছে OQ1। তাহলে আমরা কি বলতে পারি যে যোগান বৃদ্ধির ফলে আমাদের দাম হ্রাস পেলে দ্রব্যের পরিমাণটা কি হয়, বেড়ে যায়। এখন আমরা দেখব যোগান হ্রাস প্রভাব। তাহলে যোগান হ্রাস পাওয়া মানে যোগান রেখা বামে স্থানান্তরিত হবে, আর বামে স্থানান্তরিত হওয়া মানে উপরের দিকে যাবে। যোগান চাহিদা স্থির থেকে যোগান হ্রাস পেলে যোগান রেখা উপরের দিকে গেল, অর্থাৎ এখানে আমি নতুন যোগান রেখা পেলাম S2। ফলে ভারসাম্য বিন্দু ই থেকে আবার পরিবর্তিত হয়ে নতুন ভারসাম্য বিন্দু হবে E2 এবং ভারসাম্য দাম হবে OP2 এবং দ্রব্যের পরিমাণ হবে OQ2। তাহলে আমরা কি বলতে পারি যে চাহিদা স্থির থেকে যদি যোগান হ্রাস পায় তাহলে যোগান রেখা বামে সরে যায়, ফলে আমাদের নতুন ভারসাম্য বিন্দু হয় E2 এবং এই E2 বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভারসাম্য OP থেকে দাম বেড়ে হয়েছে OP2 এবং দ্রব্যের পরিমাণ OQ থেকে কমে হয়েছে OQ2। তাহলে আমরা বলতে পারি যে কোনো কারণে যোগান হ্রাস পেলে দ্রব্যের দামটা কী হবে, দামটা বেড়ে যাবে এবং যোগানের পরিমাণটা কমে যাবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।